নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি উদয় দাশগুপ্তর ত্রয়ী উপন্যাসটা নিয়ে একটা রিভিউ করতে চলেছি। উদয় দাশগুপ্তর বই এর আগে আমি পড়িনি, এটাই আমার প্রথম। তারই ত্রয়ী বইটাতে 3টে উপন্যাসের অনুসংকলন, অর্থাৎ জন্মান্তর, পারাপার এবং একা একান্ন, এই 3টে উপন্যাস এই বইটা একত্রে আছে। উদয় দাশগুপ্ত সম্পর্কে আমি কয়েকটা লেখা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো। যাই হোক, তো প্রথম উপন্যাসটা হচ্ছে জন্মান্তর। এই উপন্যাসে দেখানো হয়েছে নব বলে একটি ছেলেকে, যে একজন রাইটার, অর্থাৎ যে বই লেখে। তার বাবাও কখনো কোনো বই সম্পূর্ণ করে যেতে পারে না এবং উদয়ও কোনো বই সম্পূর্ণ করতে পারে না। তার বাবার কোথাও যেন মনে হয়েছে যে মানুষ উপন্যাসে সবসময় ভালো দিকটাকে তুলে আনে, খারাপ দিকটাকে তুলে আনতে পারে না। এটাই হয়তো তার এই উপন্যাসটা সম্পূর্ণ না করার ওপর পেয়ে বসে, আচ্ছা উপন্যাসটা সম্পূর্ণ করা হয় না। নবদের পাড়ার একটা মেয়ে চৈতি, যে একজন ডিভোর্সি মেয়ে, চৈতি নবকে একদিন বলে যে তুমি আমার সম্পর্কে আমার জীবনীটা লেখো। নব বুঝতে পারে হয়তো চৈতির জীবনী লিখলে সে উপন্যাসটা সম্পূর্ণ করতে পারে। এইভাবেই সে চৈতির জীবনী লিখতে শুরু করে। চৈতির জীবনে দেখানো যে চৈতি তার পাড়ায় একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল এবং তার যেই ছেলেটাকে বিয়ে করেছিল তার একটা বিকলাঙ্গ ভাই ছিল, যে চৈতিরই বয়সী ছিল। সেই ভাইও চৈতিকে ধীরে ধীরে বন্ধুত্বে থেকে ভালোবাসতে শুরু করে দেয়। চৈতির কোথাও যেন মনে হয়েছিল এই ভালোবাসা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, অর্থাৎ তার বরকে সে ঠকাচ্ছে। একটা বাড়িতে থেকে দুজনকে ভালোবাসা যায় না, বা দুটো মানুষকে একসাথে ভালোবাসা কোনো যায় না। তাই জন্য চৈতির কোথাও মনে হয়েছিল যে এই সম্পর্ক থেকে বেরিয়ে এলে, অর্থাৎ সে যদি তার বরকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে হয়তো এই জিনিসটা সমাধান হয়ে যাবে। সে তার বরকে যথারীতি ডিভোর্সও দিয়ে দেয়। কিন্তু কিছু বছর পর চৈতি জানতে পারে যে ওই বিকলাঙ্গ ছেলে সুসাইড করেছে। তখন চৈতি নবদার কাছে কাঁদতে কাঁদতে এসে বলে যে তুমি লেখা থামিয়ে দাও নবদা, কোথাও হয়তো ওই বিকলাঙ্গ ছেলের সুসাইড করার পিছনে আমি দায়ী। এইবারও নবর পুরোপুরি উপন্যাসটা সম্পূর্ণ করা হলো না। এই উপন্যাসটা এখানেই লেখক শেষ করে দিয়েছে। কোথাও যেন মনে হলো যে লেখক এই উপন্যাসটা নিয়ে আরও এগোতে পারতো, কিন্তু লেখক এই উপন্যাসটা হট করে থামিয়ে দিয়েছে। যাই হোক, পরের উপন্যাসটা হলো পারাপার। এখানে দেখানো হয়েছে অক্ষয় বলে একটা সাধারণ ছেলেকে, যার বাড়িতে 3টে বোন, বাবা মা, খুব অভাবের সংসার। কিন্তু অক্ষয় কিছু করে না, 30 বছর একজন বেকার যুবক। অক্ষয় মনে করেছে যে সে কখনো লটারিতে যদি জিতে যায়, সে একটা বড় লোকের জীবনযাপন করবে, এবং সে প্রতিনিয়ত লটারি কাটতে থাকে এবং লটারিতে কখনো জেতে না। কিন্তু ভাগ্যের চাকা একবার ঘুরে যায় এবং সে লটারি জিতেও যায়, এবং সেই দিনকে সে একটা বড় লোকের জীবনযাপন করে, সারা রাত নাইট ক্লাবে থাকে এবং রেড লাইট এরিয়াতে গিয়ে সে একটা মেয়েকে ভোগ করার কথাও ভাবে। যেই মেয়েটাকে ভোগ করার কথা ভাবে, তার কাছে সে লটারির টিকিটের অর্ধেক টাকা ফেলে আসে। কিন্তু সে পরের দিন মনে মনে ভাবে যে হয়তো তার জীবনে এটাই সবথেকে বড় ভুল হয়েছিল। ওই টাকা নিয়ে এসে তার অভাবের সংসারে তার মা, বাবা, বোনদের পেছনে যদি খরচা করতো, আজ তার এরকম কষ্ট হতো না। কিন্তু কোথাও যেন সেই মেয়েটি ভালো হয়ে যায় এবং সেই টাকা অক্ষয়কে ফেরত দিয়ে দেয়, এবং অক্ষয় সেই টাকায় তার জীবন ভালো কাজে লাগায়। অনেক বছর পর দেখানো হয়েছে সেই মেয়েটার সাথে আবার অক্ষয়ের দেখা হয়েছে একটা জায়গায়, এবং সেই মেয়েটা এখন জীবনে অনেক উন্নতি করেছে, একটা জায়গায় কাজ করে, এবং অক্ষয়ও জীবনে উন্নতি করেছে। সে এক দোকান চালায়, তার 2 বোনের বিয়ে দিয়েছে বাবা মারা যাওয়ার পর, তার বড় বোন বিয়ে করেনি, এবং বড় বোন আর অক্ষয় মিলে একটা দোকান চালায়। এখানেই উপন্যাসটা শেষ করে দেন লেখক। এই উপন্যাসটাও খুব সুন্দরভাবে লেখক শেষ করেছেন কিছু কথার মধ্যে দিয়ে, কিন্তু হয়তো লেখক এটাও বাড়াতে পারতেন, তাও শেষ করে দিয়েছেন। যাই হোক, এর পরের উপন্যাসটা হলো একা একান্ন। এখানে অর্ণব নামে একটা ছেলেকে দেখানো হয়েছে, যার জীবন অত্যন্ত উদাসীন। সে কিছু ভাবে না, সে কিছু চিন্তা করে না, যার তার মনে হয় সে তাই করে। তাকে দেখানো হয়েছে ছোটোবেলায় অর্ণবের বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবাও মারা গেছে। সৎ মা তাকে মানুষ করেছে এবং এক বোন। সৎ মা অর্ণবকে খুবই ভালোবাসতো, কিন্তু অর্ণব কোনোদিনও তার সৎ মাকে নিজের মা হিসেবে মানতে পারেনি। অন্যদিকে দেখানো হয়েছে অর্ণবের এক প্রিয় বান্ধবী অপর্ণা। অপর্ণাকেও প্রিয় বান্ধবী অর্পিতা, সরি অপর্ণা নয় অর্পিতা। অর্পিতাকেও তার এক বন্ধু বিয়ে করে নেয়। এখানেও সে জীবনে সাকসেস হতে পারে না, অর্পিতাকে ভালোবেসে অর্পিতাকে বিয়ে করতে পারে না। অন্যদিকে মাকেও সে মা হিসেবে মেনে নিতে পারে না।
সে নিজেকে সবসময় উদাসীন একা ভাবে ভাবে যে তার কেউ নেই, কোথাও কিচ্ছু নেই। কিন্তু সৎ মা কিছু বছর পর তার বাড়ি সমস্তটা বিক্রি করে দিয়ে হাফ টাকা অর্ণবের নামে লিখে দেয়। তখন গিয়ে কিন্তু অর্ণব তখন গিয়ে তার সৎ মাকে খুঁজলেও আর খুঁজে পায় না। তখন সে উদাসীনভাবে দীঘায় ঘুরতে চলে যায় এবং সমুদ্রের ধারে গিয়ে সে সমস্ত কথা, পুরনো স্মৃতি চিন্তা করতে থাকে এবং সমুদ্রের জল তাকে ডাকে, বলে তুই আমার মধ্যে চলে আয়। এরপর অর্ণব কি সত্যি সত্যি সমুদ্রে বিলীন হয়ে যাবে, নাকি নিজের জীবনটাকে আবার অন্যরকমভাবে বাঁচবে, অন্যরকমভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা জানতে হলে তো পারাপার একা একান্ন পড়তেই হবে। এই তিনটে উপন্যাসের সাথে একটা গভীর লিঙ্ক আছে, অর্থাৎ তিনটে উপন্যাসই লেখক একটা একটা করে লিঙ্ক রেখে গেছে তিনটের সাথে তিনটে, অর্থাৎ একটা পড়লে আর একটার সাথে একটু হয়তো লিঙ্ক পাবে, কিন্তু তিনটের কাহিনী, তিনটের চরিত্র সবই আলাদা, কিন্তু কোথাও যেন একটু লিঙ্ক আমি পেয়েছি। তো আমার আশা রইল তোমরা প্রত্যেকে এই ত্রয়ী উপন্যাসটা পড়বে, এই তিনটে উপন্যাসের সংকলন। আর একটা কথা, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর বাকির একটা লাইক এবং কমেন্ট করে দেবে যারা প্রতিনিয়ত দেখে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে। আজ আমার ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।